মার্কিন স্থল সেনাদের জন্য নরক প্রস্তুত করছে ইরান। সত্যিই কি মার্কিন সেনাদের জন্য মরণ ফাঁদ পেতে রেখেছে ইরান? হরমুজেই কি শুরু হবে নরক যুদ্ধ? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের খবর নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্রের ব্যাপক সৈন্য সমাবেশ এবং খার্গ দ্বীপ ও হরমুজ প্রণালী ঘিরে কৌশলগত তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের মতে, স্থল যুদ্ধে নামলে মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করতে পারে এক দীর্ঘ ও ব্যয়বহুল সংঘাত, যা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। হরমুজ প্রণালী, যা বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবাহিত হয়। অন্যদিকে খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র, যেখান থেকে দেশটির অধিকাংশ জ্বালানি রপ্তানি পরিচালিত হয়। ফলে এই দুই দেশের নিয়ন্ত্রণ শুধু সামরিক নয়, বৈশ্বিক অর্থনীতির দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র যদি খার্গ দ্বীপে স্থল অভিযান চালায়, তাহলে ইরান সরাসরি সামরিক প্রতিরোধ গড়ে তুলবে। উপকূল থেকে অল্প দূরত্বে অবস্থিত হওয়ায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে দ্বীপে অবস্থানরত বাহিনীর ওপর দ্রুত আঘাত হানতে সক্ষম হবে তেহরান। একই সঙ্গে আইআরজিসি এর উপস্থিতি সেখানে স্থল প্রতিরোধকে আরও জটিল করে তুলতে পারে। এতে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি বাড়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতির প্রয়োজন দেখা দিতে পারে। এছাড়া স্থল অভিযানের প্রেক্ষিতে পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো হামলার ঝুঁকিতে পড়তে পারে। বিশ্লেষকদের মতে, জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করা ইরানের অন্যতম কার্যকর কৌশল হতে পারে, যা আন্তর্জাতিক অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করবে। সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইরানের অনুগত গোষ্ঠীগুলোর সক্রিয়তা বৃদ্ধি। লেবাননে হিজবুল্লাহ, ইরাক ভিত্তিক মিলিশিয়া এবং ইয়েমেনের হুতিরা ইতোমধ্যে বিভিন্ন স্থানে হামলা চালানোর সক্ষমতা দেখিয়েছে। বড় আকারের সংঘাত শুরু হলে এসব গোষ্ঠী একাধিক ফ্রন্ট থেকে যুদ্ধে জড়াবে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এদিকে শুধু হরমুজ প্রণালী নয়, বরং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মান্দাব প্রণালী নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্ব জ্বালানির একটি উল্লেখযোগ্য অংশ পরিবাহিত হয়। অতীতে হুতি বাহিনী এখানে জাহাজে হামলা চালিয়ে নৌপথে বিঘ্ন করেছিল। নতুন করে উত্তেজনা বাড়লে এই রুটেও অস্থিরতা দেখা দিতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে বড় ধাক্কা দেবে। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য এই সংঘাত তখন আর সীমিত সামরিক অভিযানে থেমে থাকবে না, বরং এটি বহুস্তরীয় ও দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিতে পারে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। সব মিলিয়ে প্রশ্নটা থেকেই যায়, যুক্তরাষ্ট্র কি এমন এক যুদ্ধে জড়াতে যাচ্ছে যেখানে সামরিক সাফল্য নিশ্চিত নয়, কিন্তু অর্থনৈতিক ও মানবিক ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে বিপুল? মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা এখন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় এক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যথাযথ শাস্তি না দেওয়া পর্যন্ত থামবে না ইরান। দেশ দুটির বিরুদ্ধে আরও 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইরান, এমনই দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চলমান সংঘাতের মাঝেই তেহরানের এই বার্তা নতুন করে প্রশ্ন তুলছে, যুদ্ধ কি তবে আরও দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, মার্কিন ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালানোর প্রস্তুতি রয়েছে তাদের। তিনি জোর দিয়ে বলেন, শত্রুদের নির্ধারিত সময়সীমার তোয়াক্কা না করেই ইরান নিজেদের রক্ষা করতে বদ্ধপরিকর। তার ভাষায়, যতদিন প্রয়োজন যুদ্ধ চালিয়ে যাবে ইরান। এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইরান, এমন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের করা যুদ্ধবিরতির অনুরোধ সংক্রান্ত মন্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি স্পষ্ট করে জানান, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পাঠায়নি। গণমাধ্যমে প্রচারিত 5 দফা যুদ্ধবিরতি প্রস্তাবকেও তিনি স্রেফ অনুমান বলে উল্লেখ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও কড়া বার্তা দিয়ে বলেন, যতক্ষণ না আক্রমণকারী পক্ষকে শাস্তি দেওয়া হচ্ছে এবং ইরানের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে,
ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলতেই থাকবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতির অনুরোধ জানানো হয়েছে, তবে সেই দাবির কয়েক ঘন্টার মধ্যেই তেহরানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের এই বিপরীতমুখী অবস্থান পুরো মধ্যপ্রাচ্যকে আরও অনিশ্চিত ও দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে যুদ্ধের সমাপ্তি নয় বরং তার বিস্তারই এখন বড় আশঙ্কা হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের ময়দানে কে শক্তিশালী এই প্রশ্নের উত্তর সবসময় সহজ নয়, কারণ শুধু অস্ত্র নয়, কৌশলই অনেক সময় নির্ধারণ করে দেয় বিজয়। আর সেই কৌশলের খেলায় এখন যেন এক ধাপ এগিয়ে আছে ইরান। স্বাভাবিকভাবেই ইরানের সাফল্যে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র ইরানের থেকে বহু গুণ এগিয়ে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যুদ্ধ তারা দ্রুত শেষ করতে পারছে না। কেন? কারণ ইরান সরাসরি শক্তির লড়াইয়ে না গিয়ে খেলছে ভিন্ন এক খেলা, কৌশলের খেলা। এই কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরান বারবার দেখিয়ে দিয়েছে চাইলেই তারা এই পথ আংশিক বা পুরোপুরি অচল করে দিতে পারে, আর সেটাই হয়ে উঠেছে তাদের সবচেয়ে বড় অস্ত্র। ভাবুন, একটি মাত্র জলপথ বন্ধ হয়ে গেলে কি হতে পারে? তেলের দাম হু হু করে বাড়বে, বিশ্ববাজারে অস্থিরতা ছড়িয়ে পড়বে, অর্থনীতি চাপে পড়বে। ঠিক এই জায়গাটিতেই আটকে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তারা জানে একটি বড় হামলা মানেই হতে পারে বৈশ্বিক জ্বালানি সংকট। ফলে যুদ্ধ আর শুধু মিসাইল বা বোমার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন অর্থনীতি, কূটনীতি এবং মনস্তাত্ত্বিক চাপের লড়াই। আর এই তিন ক্ষেত্রেই ইরান খুব হিসেব করে চাল দিচ্ছে। মাত্র কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা বা কয়েকটি জাহাজের গতিপথে বাধা, এতেই বিশ্ববাজারে কাঁপন ধরেছে। অর্থাৎ কম খরচে বড় প্রভাব, এই কৌশলেই এগিয়ে যাচ্ছে তেহরান। শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত বিজয়ের আশা করেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিকল্পনায় এসেছে পরিবর্তন। কারণ পূর্ণ মাত্রার হামলা চালালে ইরান পাল্টা আঘাত হানতে পারে, যার ধাক্কা লাগবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতেও। এখানেই আরেকটি বড় দিক রাজনৈতিক ঝুঁকি। যদি স্থল যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র, তাহলে বাড়বে মার্কিন সেনাদের প্রাণহানির আশঙ্কা, আর সেই ক্ষয়ক্ষতি দেশের ভেতরে তৈরি করতে পারে বড় রাজনৈতিক চাপ, যা কোনো প্রশাসনের জন্যই সহজ নয়। এদিকে সময় যত গড়াচ্ছে, ততই যুক্তরাষ্ট্রের ওপর বাড়ছে অর্থনৈতিক চাপ। তেলের দাম বাড়ছে, বাজার অস্থির হচ্ছে, মিত্র দেশগুলো উদ্বিগ্ন হয়ে উঠছে। সব মিলে পরিস্থিতি জটিল থেকে জটিলতর। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। অন্যদিকে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে হারাতে না পারলে যুদ্ধ দীর্ঘায়িত করেই নিজেদের অবস্থান শক্ত করছে। অর্থাৎ তারা জানে এই লড়াই জেতার জন্য সবসময় শক্তি নয়, সময়টাই সবচেয়ে বড় অস্ত্র। এখন প্রশ্ন হচ্ছে, এই কৌশলের খেলায় কে হাসবে শেষ হাসি? শক্তিশালী যুক্তরাষ্ট্র নাকি কৌশলী ইরান? অবশেষে জানা গেল কবে শেষ হচ্ছে ইরান যুদ্ধ। এবার ইরান নিয়ে মুখ খুললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরানের নৌবাহিনী ও প্রতিরক্ষা শিল্প কাঠামোর অপূরণীয় ক্ষতি করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা, কারণ ইরানের ক্ষতি করলে ইরান যে ছেড়ে দেওয়ার দেশ নয়, তা ইতোমধ্যে টের পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মিত্ররা। 31 মার্চ এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে জানিয়েছেন, ওয়াশিংটন তার লক্ষ্য অর্জনে আর মাত্র কয়েক সপ্তাহ সময় নেবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তেহরানের আধিপত্য কোনোভাবেই মেনে নেবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কো রুবিও জানান, আমরা ইরানের নৌবাহিনী এবং তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার বড় একটি অংশ ধ্বংস করে দিচ্ছি।
তাদের প্রতিরক্ষা শিল্পের ভিত্তি আমরা গুঁড়িয়ে দেব, যাতে ভবিষ্যতে তারা আর কোনো নতুন ক্ষেপণাস্ত্র বা ড্রোন তৈরি করতে না পারে। বর্তমান ইরান তার ইতিহাসের সবচেয়ে দুর্বলতম অবস্থানে রয়েছে। ইরানের সক্ষমতা বৃদ্ধিকে অগ্রহণযোগ্য ঝুঁকি হিসেবে অভিহিত করে তিনি জানান, কল্পনা করুন 2 বছর পর তাদের হাতে যদি আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র আর কারখানা থাকতো, তবে তা কতটা ভয়ঙ্কর হতো। প্রেসিডেন্ট ট্রাম্প সেই ঝুঁকি মোকাবিলা করছেন। হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি বলেন, ইরান সেখানে টোল আদায় বা চিরস্থায়ী নিয়ন্ত্রণের যে হুমকি দিচ্ছে তা সফল হতে দেওয়া যাবে না। মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের বিপরীতে মুখ খুলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের এখন পর্যন্ত কোনো সরাসরি আলোচনা হয়নি, তবে বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন আলোচনার প্রস্তাব পাঠিয়েছে। মার্কিন কূটনীতির প্রতি বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তুলে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের দাবির ওপর বৈশ্বিক আস্থা খুবই সীমিত। JBS হোল্ডিংস লিমিটেড। সম্প্রতি ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল যে পাকিস্তানের মধ্যস্থতায় 2 দেশের মধ্যে পরোক্ষ আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, গত শনিবার ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের মধ্যকার 4 পক্ষীয় বৈঠকে তারা অংশ নেয়নি। মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে প্রতিদিনই বাড়ছে উত্তেজনা, কিন্তু এই পুরো সংকটে আরেকটি বড় শক্তি চুপচাপ হিসেব কষছে, আর সেই শক্তি আর কেউ নয়, চীন। প্রশ্ন হলো, বিপদের মুখে ইরানের জন্য আসলে কি করছে চীন? প্রথমেই আসি অর্থনীতির কথায়। অনেকেই মনে করেন ইরান ও চীন সম্পর্ক খুব ঘনিষ্ঠ, কিন্তু বাস্তবতা কি সত্যি তাই? এই সম্পর্ক অনেকটাই লেনদেন ভিত্তিক। চীনের কাছে ইরানের সবচেয়ে বড় গুরুত্ব সুলভ মূল্যের তেলের উৎস হিসেবে। গত বছর ইরানের রপ্তানি করা তেলের 80% বেশি কিনেছে চীন, অর্থাৎ তেহরানের অর্থনীতির বড় অংশই নির্ভর করছে বেইজিং এর উপর। কিন্তু এখানেই একটি বড় টুইস্ট আছে। এই তেল চীনের মোট আমদানির মাত্র ছোট একটি অংশ, অর্থাৎ চীন ইরানের উপর পুরোপুরি নির্ভরশীল নয়। প্রয়োজনে তারা সহজেই সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো আরও স্থিতিশীল অংশীদারের দিকে ঝুঁকতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, চীন কি ইরানকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে? উত্তরটা খুব স্পষ্ট নয়, কিন্তু সরাসরি নায়ের দিকেই ঝুঁকে আছে। বেইজিং প্রকাশ্যে কোনো সামরিক জোটে যায়নি, কোনো আনুষ্ঠানিক সহায়তাও দেয়নি, বরং তারা বারবার সংযম আর কূটনীতির কথা বলছে। তাহলে কি পর্দার আড়ালে অন্য কিছু ঘটছে? বিশ্লেষকেরা বলছেন, ইরানের ড্রোন হামলা আগের চেয়ে অনেক বেশি নিখুঁত হয়েছে। এর পেছনে চীনের বেইডু স্যাটেলাইট নেভিগেশন ব্যবহারের সম্ভাবনার কথা উঠছে। পাশাপাশি অতীতে ড্রোন প্রযুক্তি, দ্বৈত ব্যবহারযোগ্য উপকরণ, এমনকি সীমিত গোয়েন্দা তথ্য আদান প্রদানের অভিযোগও রয়েছে। তবে এখানেও চীন খুব সতর্ক, কারণ তারা জানে সরাসরি যুদ্ধে জড়ালে ঝুঁকি অনেক বড়। মধ্যপ্রাচ্যের জটিলতায় আটকে পড়তে তারা আগ্রহী নয়। এবারে আসি কূটনীতির খেলায়। চীন এই যুদ্ধে সবচেয়ে বেশি জোর দিচ্ছে একটি বিষয়, স্থিতিশীলতা। তারা চায় যত দ্রুত সম্ভব যুদ্ধ থেমে যাক, কারণ যুদ্ধ মানেই জ্বালানি সরবরাহের ঝুঁকি, বাণিজ্যে বিঘ্ন আর বৈশ্বিক অর্থনীতিতে চাপ। চীনের পররাষ্ট্রমন্ত্রী একের পর এক ফোন আলাপে কূটনীতি চালাচ্ছেন। বিশেষ দূত পাঠানো হয়েছে, যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, কিন্তু বাস্তবতা হলো এই প্রভাব এখনো সীমিত। ইরান কিংবা উপসাগরীয় দেশগুলো কেউই পুরোপুরি চীনের কথায় থামছে না। এখানে চীন পড়ে গেছে এক অস্বস্তিকর অবস্থানে। তারা ইরানকে সরাসরি দোষ দিতে চায় না, আবার উপসাগরীয় মিত্রদেরও বিরক্ত করতে চায় না। ফলে দুই দিক সামলাতে গিয়ে তাদের কৌশল হয়ে উঠেছে নীরব ভারসাম্য। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে এই যুদ্ধ চীনের জন্য শুধু ঝুঁকি নয়, সুযোগও। যুক্তরাষ্ট্র যদি দীর্ঘ সময় এই সংঘাতে আটকে থাকে, তাহলে বৈশ্বিক নেতৃত্বে ফাঁকা জায়গা তৈরি হতে পারে, আর সেই সুযোগ নিতে চায় বেইজিং।
কিন্তু বিপদও কম নয়। তেলের দাম বাড়ছে, বিশ্ববাজার অস্থির হচ্ছে, ইউরোপ সহ বড় বড় বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে চীনের রপ্তানিতে। অর্থাৎ যুদ্ধ দীর্ঘ হলে চীনের নিজের অর্থনীতিও চাপে পড়বে। সবশেষে প্রশ্নটা আবারও একই জায়গায় ফিরে আসে, চীন কি সত্যি ইরানের পাশে দাঁড়িয়েছে নাকি দূর থেকে শুধু নিজের স্বার্থটাই দেখছে? ফ্রন্ট লাইনে নেই ইসরায়েল, তবে কি ইরানের ভয়ে নিজেকে গুটিয়ে নিল দেশটি? যে সময় ইরানে ঢুকছে যুক্তরাষ্ট্র, ঠিক সেই সময়ে ট্রাম্পের হাতটা যেন ছেড়ে দিলেন নেতানিয়াহু। এখন প্রশ্ন, যে যুদ্ধ ঘিরে এতদিন উত্তেজনা, সেই যুদ্ধে ইসরায়েল কোথায়? বন্ধু নাকি শুধু ছায়া? নাকি এই অনুপস্থিতির পেছনে লুকিয়ে আছে বড় কোনো কৌশল? ওয়াশিংটনের ভেতরে এখন একটাই হিসাব, ইরানের বিরুদ্ধে স্থল অভিযান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের অপারেশন পরিকল্পনা করছে, যেখানে হাজার হাজার সেনা মোতায়েন হতে পারে। টার্গেট হরমুজ প্রণালী, পারস্য উপসাগরের কৌশলগত দ্বীপ এবং ইরানের তেল রপ্তানির প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ। প্রশ্নটা এখানেই, কিন্তু এই পুরো চিত্রে একটা নাম নেই, ইসরায়েল। যে দেশ দীর্ঘদিন ধরে ইরানকে সবচেয়ে বড় হুমকি বলে আসছে, সেই দেশই এখন সরাসরি স্থলযুদ্ধে নেই। এটা কি কূটনৈতিক দূরত্ব নাকি ঠান্ডা মাথার সামরিক হিসাব? বিশ্লেষকদের মতে ইসরায়েলের সবচেয়ে বড় সীমাবদ্ধতা তার নিজের সীমান্ত। উত্তরে লেবানন, হিজবুল্লাহর শক্তিশালী উপস্থিতি, দক্ষিণে গাজা আর পশ্চিম তীরে চলমান উত্তেজনা। একসঙ্গে এতগুলো ফ্রন্ট সামলাতে গিয়ে ইসরায়েল তার সেনাবাহিনীর বড় অংশ ঘরে আটকে রেখেছে। সহজ ভাষায়, তারা চাইলেও ইরানে বড় আকারে স্থলযুদ্ধ চালানোর মতো অবস্থানে নেই। তাই যুক্তরাষ্ট্রের ভেতরেই উঠছে প্রশ্ন, এই যুদ্ধ আসলে কার জন্য? ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে মার্কিন সেনার জীবন ঝুঁকিতে পড়ছে কেন? ইতোমধ্যে নিহত মার্কিন সেনা 13 জন, আহত 300-এর অধিক। জনমত স্পষ্ট, বেশিরভাগ আমেরিকান এই যুদ্ধ চায় না। তবে ইসরায়েল যে পুরোপুরি বাইরে, এটা ভুল ধারণা। যুদ্ধের প্রথম ধাক্কায় ইসরায়েলি হামলায় দুর্বল করে দেয় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। গোয়েন্দা তথ্য, টার্গেট নির্বাচন, স্ট্র্যাটেজিক সাপোর্ট সবখানেই ছিল ইসরায়েলের ছায়া। অর্থাৎ ফ্রন্ট লাইনে নেই, কিন্তু যুদ্ধের ভেতরে আছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকদের মতে খুব সীমিত পরিসরে ইসরায়েলের বিশেষ বাহিনী ইরানের ভেতরে গোপন অপারেশন চালাতেও পারে, কারণ সরাসরি যুদ্ধে না নামলেও সম্পূর্ণ অনুপস্থিত থাকা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই ইসরায়েলের না আসলে কোনো দুর্বলতা নয়, এটা এক ধরনের ক্যালকুলেটেড সাইলেন্স, যেখানে সামনে যুক্তরাষ্ট্র আর পেছনে ছায়ার মতো ইসরায়েল। প্রশ্ন এখন একটাই, এই ছায়াযুদ্ধ শেষ পর্যন্ত কি পুরো অঞ্চলকে টেনে নেবে এক ভয়াবহ স্থলযুদ্ধে?